আজ স্বাক্ষর হবে জুলাই সনদ, সবাইকে ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। নানা দাবিতে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত একটি মহল, অভিযোগ বিএনপির। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। চট্টগ্রামে তোয়ালে কারখানার আগুন ছড়িয়ে পড়েছে পুরো ভবনে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23 ইউনিট। এবং জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর। চানখারপুলের ঘটনায় উপদেষ্টা আসিফের দ্বিতীয় দিনের জবানবন্দি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি তাবিশির আলিজা। আজ স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ। সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য। আপনারা যেখানেই থাকুন না কেন এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে উৎসব মুখর পরিবেশে সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। আজ স্বাক্ষর না করলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের সুযোগ পাবে বলে জানান তিনি। জুলাই সনদ উপস্থাপনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আলী রিয়াজ। বাকিটা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জাতীয় সংসদের এলডি ভবনে জুলাই সনদ উপস্থাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে উল্লেখ করে এ সময়ের মধ্যে 3000 পৃষ্ঠার 8 খণ্ডের জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানান আলী রিয়াজ। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সকলে মিলে নাগরিকরা যে লড়াই সংগ্রাম করেছেন, যে স্বপ্ন দেখেছেন, যে আশা এবং প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, সেটাকে আমরা আংশিকভাবে হলেও ধারণ করার চেষ্টা করেছি। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে 84 বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। এসবের মধ্যে কিছু ভিন্ন মত আছে। এসবও জুলাই সনদে উল্লেখ থাকছে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করেছি। এতে 84টা বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত্য হয়েছে। কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে জানিয়ে রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবেলা সম্ভব বলে মত দেন তিনি। সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে পরবর্তীতে তা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সেখানে থাকবেন, তারা স্বাক্ষর করবেন। এটাই আমি মনে করি এটা ম্যাসিভ আয়োজন। জাতীয় জুলাই সনদের স্বাক্ষরের আশাবাদ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনেকগুলো ধারা আছে, এটা মানুষের কাছে পৌঁছানোটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ কাজ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পিয়ার সহ নানা দাবি তুলে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো আপোষ করা হবে না। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের রাজনীতিতে অশনি সংকেত নেমে আসবে। বৃহস্পতিবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর কামরাঙ্গীরচরের সন্তান হুমায়রা জাহান হুমায়সার চিকিৎসার জন্য বাবার কিডনি বিক্রির বিজ্ঞাপন নিয়ে প্রচারিত সংবাদের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেই পরিবারের পাশে দাঁড়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা বিএনপি পরিবার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে আমার পরিবারের পাশে আগে আসছে, আর তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ।
আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে, তার পরিবারকে ভালো রাখে। এই সময় রুহুল কবির রিজভী জানান, হুমায়রার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছু না কিছু সহযোগিতা করেছেন। আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার খোঁজখবর নেবে, তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি ইসলামী দলের অহেতুক বিতর্কের কঠোর সমালোচনা করেন রিজভী। আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামী ছিলেন প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। এই মেঘ যেন বিস্তৃত না হয়, কারণ তার আমরা অনেক বিষয় অনেক নমুনা দেখছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করেন, তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। 1400-1500 স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তে রঞ্জিত করেছে, তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দিবে, জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এদিকে ঠাকুরগাঁও নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি মহল পিআর পদ্ধতি সহ নানা দাবিতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা পিআর এর বলেছি যে এটা সঠিক নয়, আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক করবো, মারামারি আর করতে চাই না। ফেব্রুয়ারিতে জনগণ ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, ক্লিয়ার হবে কি হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি। বৃহস্পতিবার সকালে দলটির কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। ঐকমত্য না হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনার দাবিও জানান নাহিদ ইসলাম। রিপোর্ট করছেন ওবায়দুল হক মারুফ। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ভবনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রস্তুতি চলছে। বুধবার রাজনৈতিক দলের সঙ্গে শেষ দফার বৈঠকও সেরেছে ঐকমত্য কমিশন। তবে একদিন পর এনসিপি বলছে রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐকমত্য কমিশনের আলোচনাকে ইতি টানবার থেকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করেছে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সেই অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে। এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয়। অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। ঐকমত্য না হওয়া বিষয়ে গণভোটের দাবিও জানান তিনি। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এখনও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের ইপিজেড এলাকায় তোয়ালি ফ্যাক্টরিতে লাগা ভয়াবহ আগুন। আগুন ছড়িয়ে পড়ে 7 তলার পুরো ভবনটিই জ্বলছে। থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণ হচ্ছে। এর মধ্যে আগুন পাশের একটি 3 তলা ভবনেও ছড়িয়েছে। ফায়ার সার্ভিসের 23 ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে এক পাশে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। বৃহস্পতিবার দুপুর 2টার কিছু পর লিংক রোডে 7 তলা ওই ফ্যাক্টরির 5ম, 6ষ্ঠ ও 7ম তলায় আগুন লাগে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। গেল বছরের তুলনায় যা প্রায় অর্ধেক। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে ঢাকা, সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে। কয়েক বছরের ধারাবাহিকতায় জিপিএ এবং পাশের হারে ভালো অবস্থানে মেয়েরা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর গড় পাশের হার 58.83%। 9টি সাধারণ সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় পাশের হার 64.62, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, রাজশাহীতে 59.40, ময়মনসিংহে 51.54, দিনাজপুরে 57.49, যশোরে 50.20 এবং কুমিল্লায় পাশের হার 48.86%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61 এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে 62.57% শিক্ষার্থী। এতে দেখা যায় সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এগিয়ে ঢাকা। এক্ষেত্রে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড। 62.97% নিয়ে এবারেও পাশের হারে এগিয়ে মেয়েরা। ছেলেদের পাশের হার 54.60%। আমি বলবো যারা এ প্লাস পাইছে পায় নাই যাতে মন খারাপ না করে, কারণ যা পাইছে নিজের যোগ্যতায়। প্রশ্ন কঠিন হয়েছে তো অনেক টেনশনে ছিলাম, তা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। একটু কঠিন প্রশ্ন, কঠিনভাবে খাতা দেখা এটা একটা কারণ হতে পারে। গেল বছরের তুলনায় জিপিএ 5 কমেছে প্রায় অর্ধেক। এবার জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। এর মধ্যে ঢাকা বোর্ডে জিপিএ 5 এর সংখ্যা 26,063টি, চট্টগ্রামে 6,097, বরিশালে 1,674, সিলেটে 1,602, রাজশাহীতে 10,137, ময়মনসিংহে 2,684, দিনাজপুরে 6,260, যশোরে 5,995, কুমিল্লায় 2,707, মাদ্রাসা বোর্ডে 4,268 এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 1,610 জন। টানা পঞ্চমবারের মতো জিপিএ 5 এ এগিয়ে মেয়েরা। খুব কঠিন ছিল জার্নিটা, তো সে যে এ প্লাস পেয়েছে, সো হ্যাপি আমি। এইচএসসি একটা টার্নিং পয়েন্ট লাইফে, এইচএসসির উপর অনেক কিছু নির্ভর করছে। সো আজকে আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি। আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছি, আর আগামী দিনে আমি চাই যে ঢাকা ভার্সিটিতে যাওয়ার আমার চান্স হয়। পাশের হার ও জিপিএ 5 কমলেও সন্তুষ্ট জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। তাদের মতে খাতা সঠিকভাবে মূল্যায়ন হওয়ায় এবারে ফল খারাপ হয়েছে। মেয়েদের মধ্যে বসের প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো পরীক্ষা তারা একটু বসের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে, বা বসে তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল। কিছু বসে ভুল ছিল, এটা আমি যেতে চাই না। আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। এবারে এইচএসসি তে অংশ নেয় মোট 12,51,111 জন শিক্ষার্থী। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এইচএসসিতে এবার পাশের হার কমেছে 19%। 20 বছরের ইতিহাসে এটাই সর্বনিম্ন ফলাফল। বিপর্যয়ের মুখে পড়েছে কুমিল্লা, যশোর ও সিলেট শিক্ষা বোর্ড। সারা দেশে কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, এইচএসসির ফলাফল বিস্ময়জনক। এর দায় মন্ত্রণালয় এড়াতে পারে না। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সমন্বিত পাশের হার 58.83%। এর চেয়ে কম পাশের হার ছিল 2004 সালে। ওই বছর উচ্চ মাধ্যমিক পাশ করে 47.74% শিক্ষার্থী। পরের বছর যা বেড়ে দাঁড়ায় 59.16%। সেই হিসেবে 20 বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম। গেলবারের চেয়ে পাশের হার কমেছে 18.95%। 2024 সালে পাশের হার ছিল 77.78%। ওই বছর জিপিএ 5 পায় 1,45,911 জন, কিন্তু এবছর নেমে দাঁড়িয়েছে 69,097 জনে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, এবারের ফলাফল বিস্ময়কর। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি, তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব। পর্যালোচনা সহ খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানের কথা বললেন শিক্ষা উপদেষ্টা। কি ভুল হচ্ছে, কেন হচ্ছে এবং কিভাবে বদলানো যায়। আমরা বোর্ডগুলোর মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করার জন্য র্যান্ডম স্যাম্পল অডিট শুরু করেছি। সীমান্ত রেখায় থাকা স্ক্রিপ্টগুলো
পরীক্ষার খাতাগুলো বেছে নিয়ে স্বাধীনভাবে পুনর্মূল্যায়ন করা হবে। উদ্দেশ্য শাস্তি নয়, শেখা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 34টি। গতবার 1388টি শিক্ষা প্রতিষ্ঠানের এই কৃতিত্ব ছিল। এই বছর বেড়েছে শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। 2024 সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল 65টি। এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা 202টি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রাণ ভোমরা বলে উল্লেখ করেন তিনি। এদিকে চানখারপুল হত্যা মামলায় দ্বিতীয় দিনের জবানবন্দি শেষে দোষীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আরও জানাচ্ছেন মেজবা রহমান। বিগত 28 কর্মদিবসে 54 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে হাসিনার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার অগ্রগতি আরও এক ধাপ এগিয়েছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা এই মামলা রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষ হয়েছে বৃহস্পতিবার। যুক্তিতর্ক উপস্থাপনকালে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে হাসিনা কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে আন্দোলনে আহত নিহতদের ক্ষতিপূরণের দাবি করেন তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তাজুল ইসলাম জানান, সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী ব্যতীত অন্য বাহিনীগুলোকে আন্দোলনে ব্যবহার করেন শেখ হাসিনা। পুলিশ বাহিনীর সকল সদস্য, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডিপ্লয় করা হয়েছিল, যদিও সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞের সাথে সামিল হয়নি। এদিন চাংখারপুলে 6 হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় শুধু জুলাই আন্দোলনে নয়, বিগত 15 বছরের শেখ হাসিনার সব অপরাধের বিচার চেয়েছেন তিনি। 1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরো কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। 20 অক্টোবর হাসিনার মামলায় যুক্তি খণ্ডন ও 26 অক্টোবর চাংখারপুলের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে দাবি আদায়ে নতুন 2 কর্মসূচি ঘোষণা করেন তারা। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বলেন, শুক্রবার বেলা 2টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। এছাড়া বন্ধ থাকবে সকল ক্লাস ও পরীক্ষা। মফিউর রহমানের রিপোর্ট। চিকিৎসা, বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গেল 5 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করে আসছে এমপিওভুক্ত শিক্ষকরা। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যমুনা অভিমুখে পদযাত্রা পরিকল্পনা করে তারা। এ সময় এনসিপি সহ একাধিক রাজনৈতিক দলের নেতারা সমাবেশে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে যমুনা অভিমুখে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান। যৌক্তিক আন্দোলন করছে, আমি সরকার বাহাদুরকে বলবো, আমার বাবাদের আবেদনগুলো মেনে নেন। অযৌক্তিক কোন দাবি তারা করে নাই। আপনারা যদি রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে চান, তাহলে শিক্ষকদের যে দাবি, সেই দাবি মেনে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করেন। পরে তাদের আহ্বানের প্রেক্ষিতে যমুনা অভিমুখে যাত্রা স্থগিত করে আমরণ অনশন সহ 2 দফা কর্মসূচি ঘোষণা করেন তারা। আগামীকালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি, সেটি হচ্ছে আমাদের 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করবো ইনশাআল্লাহ। এরপরেও যদি সরকারের বুঝোদায় না হয়, আমরা আমার অনশনে যাব। রবিবার থেকে লাগাতার কর্মসূচি, পরীক্ষা সব বন্ধ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কোনো গোলযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ভোট শেষে 17টি কেন্দ্র থেকে গণনার জন্য ব্যালট নিয়ে আসা হয় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে। সেখানে গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। 6টি অপটিক্যাল মার্ক রিকগনিশন OMR মেশিনে ভোট গণনা হবে। বিশ্ববিদ্যালয়ের 3টি স্থানে LED স্ক্রিনে ফল গণনা প্রদর্শন করা হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। আরও একবার আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি তাবশির আলিজা। বিগত দিনে যারা ফ্যাসিস্টদের সঙ্গে আতাত করে মামলা এড়িয়ে রাজনীতি করেছে তাদের দল থেকে মনোনয়ন না দিতে বিএনপির হাইকমান্ডের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক। স্বৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করলেও কিছু নেতার নামে মামলা হয়নি বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার সিলেটে তারেক রহমানের নির্দেশে গরিব অসহায় মানুষের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন MA মালিক। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এইসব খুবই প্রয়োজন এবং গরিব মানুষ, অনেক মানুষ অ্যাকচুয়ালি চিকিৎসার জন্য মারা গেছে। আমরা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য এবং কীভাবে ইম্পোর্টেশন বিল করবেন, কীভাবে হেলথ সেক্টর বিল করবেন, কীভাবে এডুকেশন, মানে প্রত্যেকটা বিষয়টা আমাদের এই 31 দফার মধ্যে রয়েছে। এটা আমরা ভিলেজ টু ভিলেজ আমরা সবার কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আগামী নির্বাচনের জন্য শতাধিক আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবি পার্টি। দুপুরে রাজধানীর এক অডিটোরিয়ামে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, নির্বাচন ছাড়াও জুলাইয়ের ঐক্য ও অঙ্গীকার রক্ষায় নতুন রাজনৈতিক জোট গড়ে তোলা হবে। বলেন, কারো জেদের কারণে গণতন্ত্রের পথ বিপন্ন হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। 1 শতাধিক প্রার্থীর তালিকার পর ইনশাআল্লাহ এবি পার্টির নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। কারো জেদ এবং হঠকারিতায় গণতন্ত্রের পথ যদি বিপন্ন হয়, যত বড় দল হই বা ছোট দলে, স্পষ্ট করে বলছি, আপনাদের নামও ফ্যাসিবাদীদের পাশে ইতিহাসে লেখা থাকবে। কোন অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের রক্তের উত্তরাধিকাররা আবার রাজপথে আসবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে 30 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে তেল আবিব। এদিকে গাজায় যুদ্ধবিরতির মাঝেই আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। হামাস চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। ইনবার হাইমান ও মুহাম্মদ এল আত্রাস নামে 2 জিম্মির মরদেহ ইসরায়েলকে ফেরত দিয়েছে হামাস। বুধবার রাতে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়। বিনিময়ে 30 ফিলিস্তিনির মরদেহ হামাসের কাছে হস্তান্তর করে ইসরায়েল। প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে 15 ফিলিস্তিনির মরদেহ ফেরতের শর্ত রয়েছে চুক্তিতে। এদিকে চুক্তির শর্তানুসারে যুদ্ধবিরতির 72 ঘণ্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মিকে হস্তান্তরের কথা হামাসের। তবে সব জীবিত জিম্মিকে মুক্তি দিলেও এখনও 19 মরদেহ ইসরায়েলের হাতে তুলে দেয়নি সংগঠনটি। তারা বলছে, উদ্ধারকৃত সব মরদেহই হস্তান্তর করা হয়েছে, বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম প্রয়োজন। অন্যদিকে সব মৃতদেহ ফেরত না দিলে ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছেন একই সুরে। ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় যুদ্ধবিরতির মাঝেই আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াডে এসেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার, যিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। আর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এর আগে বাংলাদেশের হয়ে তিনি একটি টেস্ট খেলেছেন, আর বাদ পড়েছেন নাইম শেখ ও তরুণ পেসার নাহিদ রানা। অন্যদিকে আফগান সিরিজের পর চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে নেই লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের ভালো মানের স্পিনার না থাকা বাংলাদেশের দলের জন্য স্বস্তির বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বৃহস্পতিবার দল ঘোষণার পর এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। আফগানিস্তান সিরিজে বাংলাদেশ ব্যাটিংয়ে ভুগছে তার নির্দ্বিধায় স্বীকার করেন লিপু। আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ। আমরা আবুধাবি সেই পিচেও খেলছি না, হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি, এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। আমরা নিয়মিতভাবে 50 ওভার ব্যাট করতে পারছি না, এবং এখন এই আফগানিস্তানের সঙ্গে তো একদমই হাফ অফ দ্য কোটাও আমরা ঠিকভাবে খেলতে পারিনি। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজ স্বাক্ষর হবে জুলাই সনদ, সবাইকে ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। নানা দাবিতে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত একটি মহল, অভিযোগ বিএনপির। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। চট্টগ্রামে তোয়ালে কারখানার আগুন ছড়িয়ে পড়েছে পুরো ভবনে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23 ইউনিট। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর। চানখারপুলের ঘটনায় উপদেষ্টা আসিফের দ্বিতীয় দিনের জবানবন্দি। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।